শেষ সন্ধ্যা। আহার শেষ হলে অমিত বললে, কাল কলকাতায় যাচ্ছি মাসিমা। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসের? তাই বলে কথায় কথায় নয়, আর খাসিয়া হওয়া নয়। যে বদল আজ আমার হলো, এই কি জাত বদল, এই যে যুগ বদল, তার মাঝখানে একটা কল্পান্ত। প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নূতন সৃষ্টিতে। মাসিমা, অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল। ওরা কাছে কাছে এলো ঘেঁষে। নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন। সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক। আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে। তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায়। সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো। অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরে তুলে ধরলে। লাবণ্যর চোখ অর্ধেক বোঝা, কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আকাশে সোনার রঙের উপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল। মনে হয় তার ভিতর দিয়ে, যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে, সেই অমর্ত্য জগতের অব্যক্ত ধ্বনি আসছে। ধীরে ধীরে অন্ধকার হলো ঘন। সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপড়িগুলি বন্ধ করে দিলে। অমিতের বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে, চলো এবার। কেমন তার মনে হলো এইখানে শেষ করা ভালো। অমিত সেটা বুঝলে, কিছু বললে না। লাবণ্যর মুখ বুকের উপর একবার চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল। বললে, কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শয়বয় স্বর্গ। লাবণ্য কিচ্ছু বললে না, অমিতের হাত ধরে চলল। বুকের ভিতর আনন্দ, আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। মনে হলো জীবনে কোনোদিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে না। পরম ক্ষণে শুভ দৃষ্টি হলো। এরপরে আর কি বাসর ঘর আছে? রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম। ভারী ইচ্ছে করতে লাগলো অমিতকে এখনই সেই প্রণামটি করে বলে, তুমি আমাকে ধন্য করেছ। কিন্তু সে আর হলো না। বাসার কাছাকাছি আসতেই অমিত বললে, বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো, তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে, তোমারে দিনই সুখ মুক্তির নৈবেদ্য গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালাখানি। ভরিয়ে দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এ নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এ কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা?
এই আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পিছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না। এর চেয়ে আর কিছু কি দেবার আছে? কিন্তু আমি জানতে চাই, এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বইয়ে এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে জ্ঞানের খাদ্য। এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছ? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি, ঈশ্বর যেন তাকে দয়া করেন। যে কবিতাটি আজ তুমি পড়লে বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই কথা বই কি। তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল? কেমন করে বলবো? ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল, সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারিনে। সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে। এ তাপে শশিয়া উঠে বিকশিয়া, বিচ্ছেদ শতদল। অমিত লাবণ্যর হাত চেপে ধরে বললে, বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। বলো, তার দেওয়া ওই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, তারপরে যেখানে বসে সে লিখত, সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি। এর সঙ্গে রবি ঠাকুরের আরো অনেক অপ্রকাশিত কবিতা, প্রায় এক খাতা ভরা। আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যেই বিদায়ের কবিতা মনে এলো। সে বিদায় আর এ বিদায় কি একই? কেমন করে বলবো? কিন্তু এ তর্কের তো কোনো দরকার নেই। যে কবিতা আমার ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি, হয়তো এছাড়া আর কোনো কারণ নেই এর মধ্যে। বন্যা, রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে, ততক্ষণ ওর ভালো লেখা সত্য করে ফুটে উঠবে না। সেই জন্যে ওর কবিতা আমি ব্যবহারই করি নে। দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো, যা আকাশের উপর ভিজে হাত লাগিয়ে লাগিয়ে তার আলোটাকে ময়লা করে ফেলে। দেখো মিতা, মেয়েদের ভালো লাগা আর আদরের জিনিসকে আপন অন্দরমহলে একলা নিজেরই করে রাখে, ভিড়ের লোকের কোনো খবরই রাখে না। সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে, অন্য 5 জনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই। তাহলে আমারও আশা আছে বন্যা, আমার বাজার দরের ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরের মস্ত একটা মার্কা নিয়ে বুক ফুলিয়ে বেড়াবো। আমাদের বাড়ি কাছে এসে পড়ল মিতা, এবার তোমার মুখে তোমার পথ শেষের কবিতাটা শুনে নি। রাগ করো না বন্যা, আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না। রাগ করব কেন? আমি একটি লেখককে আবিষ্কার করেছি, তার স্টাইল, তার কথা তোমার কাছে বরাবরই শুনতে পাই। কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্যে। সর্বনাশ, তার বই! সে লোকটার অন্য অনেক দোষ আছে, কিন্তু কখনো বই ছাপতে দেয় না। তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে ক্রমে ক্রমে পেতে হবে, নইলে হয়তো। ভয় করো না মিতা, তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে সেইভাবেই বুঝে নেব, এমন ভরসা আমার আছে।
আমারই জিত থাকবে। কেন? আমার ভালো লাগায় যা পাই সেও আমার, আর তোমার ভালো লাগায় যা পাবো সেও আমার হবে। আমার নেবার অঞ্জলি হবে দুজনের মনকে মিলিয়ে। কলকাতায় তোমার ছোট ঘরের বইয়ের আলমারিতে এক সেলফেই 2 কবির কবিতা ধরাতে পারবো। এখন তোমার কবিতাটি বলো। আর বলতে ইচ্ছা করছে না, মাঝখানে বড্ড কতকগুলো তর্ক বিতর্ক হয়ে যাওয়াটা খারাপ হয়ে গেল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। অমিত তার কপালের চুলগুলো কপালের থেকে উপরের দিকে ঠেলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে পড়ে গেল। সুন্দরী তুমি শুকতারা, সুদূর শৈল শিখরান্তে, সর্বরই যবে হবে সারা, দর্শন দিও দিক প্রান্তে। বুঝেছ বন্যা? চাঁদ ডাক দিয়েছে শুকতারাকে, সে আপনার রাত পোহাবার সঙ্গিনীকে চায়। নিজের রাতটার পরে ওর বিতৃষ্ণা হয়ে গেছে। ধরা যেথা অম্বরে মেশে, আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধেক আলোক রেখা রন্ধ্র। আর ওই আধখানা জাগা, ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আছড়ে দিয়েছে। এই হলো ওর খেদ। এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে। সেইটে ছিঁড়ে ফেলবার জন্যে ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে গুমড়ে উঠছে। কি আইডিয়া, গ্র্যান্ড! আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য, তন্ত্রী বাজাই স্বপনেতে তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ণ। কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝাটা যে বড্ড বেশি। যে নদীর জল মরেছে তার মন্থর স্রোতের ক্লান্তিতে জঞ্জাল জমে। যে স্বল্প সে নিজেকে বইতে গিয়ে ক্লিষ্ট হয়। তাইও বলছে, মন্দ চরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। কিন্তু এই ক্লান্তিতেই কি ওর শেষ? ওর ঢিলে তারের বীণাকে নতুন করে বাঁধবার আশাও পেয়েছে। দিগন্তের ওপারে কার পায়ের শব্দও যেন শুনল। সুন্দরী ও গো শুকতারা, রাত্রি না যেতে এসো তূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা, জাগরণে করো তারে পূর্ণ। উদ্ধারের আশা আছে, কানে আসছে জাগ্রত বিশ্বের বিপুল কলরব। সেই মহাপথের দূতি তার প্রদীপ হাতে করে এলো বলে। নিশীথের তল হতে তুলি লহ তারে প্রভাতের জন্য, আধারে নিজেরই ছিল ভুলি, আলোকে তাহারে কর ধন্য। যেখানে সুপ্তি হলো লীনা, যেথা বিশ্বের মহামন্দ্র, অর্পিনু সেথা মোর বিনা, আমি আধো জাগ্রত চন্দ্র। এই হতভাগা চাঁদটা তো আমি। কাল সকালবেলা চলে যাব, কিন্তু চলে যাওয়াকে তো শূন্য রাখতে চাইনে। তার উপরে আবির্ভাব হবে সুন্দরী শুকতারার, জাগরণের গান নিয়ে। অন্ধকার জীবনের স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল, সুন্দরী শুকতারা তাকে প্রভাতের মধ্যে সম্পূর্ণ করে দেবে। এর মধ্যে একটা আশার জোর আছে, ভাবি প্রত্যুষের একটা উজ্জ্বল গৌরব আছে। তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো মিয়ে পড়া হাল ছাড়া বিলাপ নয়। রাগ করো কেন মিতা? রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না, এ কথা বারবার বলে লাভ কি? তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড় বেশি। ও কথা বলো না মিতা, আমার ভালো লাগা আমারই। তাতে যদি আর কারো সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল না হয়, সেটাতে কি আমার দোষ? না হয় কথা রইল, তোমার সে 75 টাকার বাসায় একদিন আমার যদি জায়গা হয়, তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিও, আমার কবির লেখা তোমাকে শোনাবো না। কথাটা অন্যায় হলো যে?
পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে। এই জন্যেই তো বিবাহ। রুচির জুলুম তোমার কিছুতেই সইবে না। রুচির ভোজে তোমরা নিমন্ত্রিত ছাড়া কাউকে ঘরে ঢুকতে দাও না। আমি অতিথিকেও আদর করে বসাই। ভালো করলুম না তর্ক তুলে। আমাদের এখানকার এই শেষ সন্ধ্যাবেলার সুর বিগড়ে গেল। একটুও না? যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাঁটি থাকে সেই আমাদের সুর। তার মধ্যে ক্ষমার অন্ত নেই। আজ আমার মুখের বিস্বাদ ঘোচাতেই হবে, কিন্তু বাংলা কাব্যে হবে না। ইংরেজি কাব্যে আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে। প্রথম দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসরি করেছিলাম। লাবণ্য হেসে বললে, আমাদের বিচার বুদ্ধি ইংরেজ বাড়ির বুলডগের মতো। ধুতির কোচাটা দুলছে দেখলেই ঘেউ ঘেউ করে ওঠে। ধুতির মহলে কোনটা ভদ্র ও তার হিসেব পায় না, বরঞ্চ খানসামার তকমা দেখলে লেজ নাড়ে। তা মানতেই হবে, পক্ষপাত জিনিসটা স্বাভাবিক জিনিস নয়। অধিকাংশ স্থলেই ওটা ফরমাসে তৈরি। ইংরেজি সাহিত্যে পক্ষপাত কানমলা খেয়ে খেয়ে ছেলেবেলা থেকে অভ্যেস হয়ে গেছে। এই অভ্যাসের জোরেই এক পক্ষকে মন্দ বলতে যেমন সাহস হয় না, অন্য পক্ষকে ভালো বলতেও তেমনই সাহসের অভাব ঘটে। থাকবে, আজ নিবারণ চক্রবর্তীও না। আজ একেবারে নিছক ইংরেজি কবিতা, বিনা তর্জমায়। না না মিতা, তোমার ইংরেজি থাক, সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে। আজ আমাদের এই সন্ধেবেলাকার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তীর হওয়াই চাই, আর কারণ নয়। অমিত উৎফুল্ল হয়ে বললে, জয় নিবারণ চক্রবর্তীর। এতদিনে সে হলো অমর। বন্যা, তাকে আমি তোমার সভাকবি করে দেব। তুমি ছাড়া আর কারো দ্বারে সে প্রসাদ নেবে না। তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে? না থাকে তো তাকে কান মলে বিদায় করে দেব। আচ্ছা, কান মলার কথা পরে স্থির করব, এখন শুনিয়ে দাও। অমিত আবৃত্তি করতে লাগলো। কত ধৈর্য ধরি ছিলে কাছে দিবস সর্বরি, তব পদ অঙ্কন গুলিরে কতবার দিয়ে গেছ মোর ভাগ্য পথের ধুলিরে। আজ যবে দূরে যেতে হবে, তোমারে করিয়া যাব দান তব জয়গান। কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি উঠেনি জ্বলি, শূন্যে গেছে চলি হতাশ্বাস ধূমের কুণ্ডলী। কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণ টিকা, নিশ্চেতন নিশীথের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা ছিন্নহীন কালে। এবার তোমার আগমন হোম হুতাশন জেলেছে গৌরবে, যজ্ঞ মোর ধন্য হবে। আমার আহুতি দিন শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশ্যে। লহ এ প্রণাম জীবনের পূর্ণ পরিণাম, স্পর্শ রাখো স্নেহ ভরে। তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে, করিও আহ্বান সেথায় প্রণতি মোর পায় যেন স্থান। আশঙ্কা। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যর পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। অমিত বলেছিল শিলং থেকে যাবার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না। সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই উপর। কেননা যে রাস্তায় ও বেড়াতে যায় সেই রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে। মনে তাই লোভ ছিল যথেষ্ট, সেটাকে কষে দমন করতে হলো। যোগমায়া খুব সকালেই স্নান সেরে তার আহ্নিকের জন্যে কিছু ফুল তোলেন। তিনি বেরোবার আগেই লাবণ্য সেই জায়গাটা থেকে চলে এলো ইউক্যালিপটাস তলায়। হাতে দুই একটা বই ছিল, বোধহয় নিজেকে এবং অন্যদেরকে ভোলাবার জন্য। তার পাতা খোলা, কিন্তু বেলা যায়, পাতা উল্টানো হয় না। মনের মধ্যে কেবলই বলছে জীবনের মহোৎসবের দিনকাল শেষ হয়ে গেল। আজ সকালে একবার মেঘ রৌদ্রের মধ্যে দিয়ে ভাঙনের দূত আকাশ ঝেঁটিয়ে বেড়াচ্ছে।
মনে দৃঢ় বিশ্বাস যে অমিত চিরপলাতক। একবার সে সরে গেলে আর তার ঠিকানা পাওয়া যায় না। রাস্তায় চলতে চলতে কখন সে গল্প শুরু করে, তারপর রাত্রি আসে, পরদিন সকালে দেখা যায় গল্পের গাঁথন ছিন্ন, পথিক গেছে চলে। লাবণ্য তাই ভাবছিল, ওর গল্পটা এখন থেকে চিরদিনের মতো বাকি রইল। আজ সেই অসমাপ্তির ম্লানতা সকালের আলোয়, অকাল অবসানের অবসাদ আর্দ্র হওয়ার মধ্যে। এমন সময় বেলা তখন 9টা। অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই মাসিমা মাসিমা করে ডাক দিলে। যোগমায়া প্রাতঃসন্ধ্যা সেরে ভাঁড়ারের কাজে প্রবৃত্ত। আজ তারও মনটা পীড়িত। অমিত তার কথায়, হাসিতে, চাঞ্চল্যে এতদিন তার স্নেহাসক্ত মনকে, তার ঘরকে ভরে রেখেছিল। সে চলে গেছে এই ব্যথার বোঝা নিয়ে। তার সকালবেলাটা যেন বৃষ্টিবিন্দুর ভারে সদ্য পাতি ফুলের মতো নুয়ে পড়েছে। তার বিচ্ছেদ কাতর ঘর কান্নার কাজে আজ তিনি লাবণ্যকে ডাকেননি। বুঝেছিলেন আজ তার দরকার ছিল একলা থাকার, লোকের চোখের আড়ালে। লাবণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোলের থেকে বই গেল পড়ে, জানতেও পারলে না। এদিকে যোগমায়া ভাড়ার ঘর থেকে দ্রুত পদে বেরিয়ে এসে বললেন, কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো, জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা, সেখানে এক টেলিগ্রাম। অমিতের মুখের ভাব দেখে যোগমায়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, খবর সব ভালো তো? লাবণ্য ঘরে এসে জুটল। অমিত ব্যাকুল মুখে বললে, আজই সন্ধ্যাবেলায় আসছে শিশি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির, আর তার দাদা নরেন। তা ভাবনা কিসের বাছা? শুনেছি ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে। যদি নিতান্ত না পাওয়া যায়, আমার এখানে কি একরকম করে জায়গা হবে না? সেজন্যে ভাবনা নেই মাসি, তারা নিজেরাই টেলিগ্রাফ করে হোটেলে জায়গা ঠিক করেছে। আর যাই হোক বাবা, তোমার বোনেরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো, সে কিছুতেই হবে না। তারা আপন লোকের খ্যাপামির জন্যে দায়ী করবে আমাদেরকেই। না মাসি, আমার প্যারাডাইস লস্ট। ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়। সেই দড়ির খাটিয়ার নীড় থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। এতদিন একটা কথা ওর মনেও আসেনি যে অমিতের যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে। এক মুহূর্তেই সেটা বুঝতে পারলে। অমিত যে আজ কলকাতায় চলে যাচ্ছিল, তার মধ্যে বিচ্ছেদের কঠোর মূর্তি ছিল না। কিন্তু এই যে আজ ও হোটেলে যেতে বাধ্য হলো, এইটাতেই লাবণ্য বুঝলে যে বাসা এতদিন ওরা দুজনে নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলছিল, সেটা কোনোদিন বুঝি আর দৃশ্য হবে না। লাবণ্যর দিকে একটু চেয়ে অমিত যোগমায়াকে বললে, আমি হোটেলেই যাই আর জাহান্নামেই যাই, কিন্তু এইখানেই আমার আসল বাসা। অমিত বুঝেছে শহর থেকে আসছে একটা অশুভ দৃষ্টি। মনে মনে নানা প্ল্যান করছে যাতে শিশির দল এখানে না আসতে পারে। কিন্তু ইদানিং ওর চিঠিপত্র আসছিল যোগমায়ার বাড়ির ঠিকানায়। তখন ভাবেনি কোনো সময় তাতে বিপদ ঘটতে পারে। অমিতের মনের ভাবগুলো চাপা থাকতে চায় না, এমনকি প্রকাশ পায় কিছু আতিশয্যের সঙ্গে। ওর বোনের আশা সম্বন্ধে অমিতের এত বেশি উদ্বেগ যোগমায়ার কাছে অসঙ্গত ঠেকছিল। লাবণ্য ভাবলে অমিত ওকে নিয়ে বোনেদের কাছে লজ্জিত। ব্যাপারটা লাবণ্যর কাছে বিস্বাদ ও অসম্মানজনক হয়ে দাঁড়ালো। অমিত লাবণ্যকে জিজ্ঞাসা করলে, তোমার কি সময় আছে? বেড়াতে যাবে?
লাবণ্য একটু যেন কঠিন করে বললে, না, সময় নেই। যোগমায়া ব্যস্ত হয়ে বললেন, যাও না মা, বেরিয়ে এসো গে। লাবণ্য বললে, কর্তামা, কিছুকাল থেকে সুরমাকে পড়ানোর বড় অবহেলা হয়েছে। খুবই অন্যায় করেছি। কাল রাত্রেই ঠিক করেছিলুম আজ থেকে কিছুতেই আর ঢিলেমি করা হবে না বলে লাবণ্য ঠোঁট চেপে মুখ শক্ত করে রইল। লাবণ্যর এই জেদের মেজাজটা যোগমায়ার পরিচিত। পিড়াপিড়ি করতে সাহস করলেন না। অমিত নিরস কণ্ঠে বললে, আমিও চললুম কর্তব্য করতে, ওদের জন্য সব ঠিক করে রাখা চাই। এই বলে চলে যাবার আগে বারান্দায় একবার স্তব্ধ হয়ে দাঁড়ালো। বললে, বন্যা, ওই চেয়ে দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালাটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমাদের বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক, নিশ্চয়ই ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকব। দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে। ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েছিলুম, সে সন্ধান একমাত্র আমিই জানি। আমার জীর্ণ কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকোনো থাকবে। লাবণ্যর মুখে গভীর একটা বিষাদের ছায়া পড়ল। বললে, আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে? ঠিক মতো জানতে পারাই তো চাই, তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। এ কথার কোনো উত্তর না দিয়ে অমিত বললে, বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতেই আমরা কিছুদিন এসে থাকব। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেওয়া মিতালি নাম ওকেই সাজে। ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা, আবার একদিন যদি ঢুকতে চাও দেখবে ওখানে তোমাকে কুলোবে না। পৃথিবীতে আজকের দিনের বাসায় কালকের দিনের জায়গা হয় না। সেদিন তুমি বলেছিলে, জীবনে মানুষের প্রথম সাধনা দারিদ্র্যের, দ্বিতীয় সাধনা ঐশ্বর্যের, তারপরে শেষ সাধনার কথা বলনি, সেটা হচ্ছে ত্যাগের। বন্যা, ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যেই। বিশ্ব সৃষ্টিতে ওইটাকেই বলে এভলিউশন। একটা অনাসৃষ্টি ভূত ঘাড়ে চেপে থাকে, বলে সৃষ্টি করো, সৃষ্টি করলেই ভূত নামে, তখন সৃষ্টিটাকেও আর দরকার থাকে না। কিন্তু তাই বলে ওই ছেড়ে যাওয়াটাই চরম কথা নয়। জগতে শাহজাহান মমতাজের অক্ষয় ধারা বয়ে চলেছেই, ওরা কি একজন মাত্র? সেই জন্যেই তো তাজমহল কোনোদিন শূন্য হতেই পারল না। নিবারণ চক্রবর্তী বাসর ঘরের উপর একটা কবিতা লিখেছে, সেটা তোমাদের কবিবরের তাজমহলের সংক্ষিপ্ত উত্তর। পোস্ট কার্ডে লেখা, তোমারে ছাড়িয়ে যেতে হবে রাত্রি যবে, উঠিবে উন্মনা হয়ে প্রভাতের রথচক্র রবে। হায় রে বাসর ঘর, বিরাট বাহির সেজে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর। তবু সে যতই ভাঙে চড়ে, মালা বদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে, তুমি আছো ক্ষয়হীন অনুদিন। তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু, না হয় নীরব। কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল, শূন্য করি তব শয্যাতল। যায় নাই, যায় নাই, নব নব যাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তারাই তোমার আহ্বানে, উদার তোমার দ্বার পানে। হে বাসর ঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর। রবি ঠাকুর কেবল চলে যাবার কথাই বলে, রয়ে যাবার গান গাইতে জানে না। বন্যা, কবি কি বলে যে আমরাও দুজন যেদিন ওই দরজায় ঘা দেব দরজা খুলবে না? মিনতি রাখো মিতা, আজ সকালে কবির লড়াই তুলো না। তুমি কি ভাবছো প্রথম দিন থেকেই আমি জানতে পারিনি যে তুমিই নিবারণ চক্রবর্তী?
কিন্তু তোমার ওই কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো না, অন্তত তার মরার জন্যে অপেক্ষা করো। অমিত আজ নানা বাজে কথা বলে ভিতরের কোন একটা উদ্বেগকে চাপা দিতে চায়, লাবণ্য তা বুঝেছিল। অমিত বুঝতে পেরেছে কাব্যের দ্বন্দ্ব কাল সন্ধেবেলায় বেখাপ হয়নি, আজ সকালবেলায় তার সুর কেটে যাচ্ছে। কিন্তু সেইটে যে লাবণ্যর কাছে সুস্পষ্ট, সেও ওর ভালো লাগলো না। একটু নীরসভাবে বললে, তাহলে যাই, বিশ্বজগতে আমারও কাজ আছে। আপাতত সে হচ্ছে হোটেল পরিদর্শন। ওদিকে লক্ষ্মী ছাড়া নিবারণ চক্রবর্তীর ছুটির মেয়াদ এবার ফুরোলো বুঝি। তখন লাবণ্য অমিতের হাত ধরে বললে, দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে তবে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। এই বলে চোখের জল ঢাকবার জন্যে দ্রুত অন্য ঘরে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে আস্তে আস্তে যেন অন্য মনে গেল ইউক্যালিপটাস তলায়। দেখলে সেখানে আখরোটের গোটাকতক ভাঙা খোলা ছড়ানো। দেখেই ওর মনটার ভিতর কেমন একটা ব্যথা চেপে ধরলে। জীবনের ধারা চলতে চলতে তার যেসব চিহ্ন বিছিয়ে যায় সেগুলোর তুচ্ছতাই সবচেয়ে সকরুণ। তারপরে দেখলে ঘাসের উপরে একটা বই, সেটা রবি ঠাকুরের বলাকা। তার নিচের পাতাটা ভিজে গেছে। একবার ভাবলে ফিরিয়ে দিয়ে আসি গে, কিন্তু ফিরিয়ে দিলে না, সেটা নিল পকেটে। হোটেলে যাব করলে তাও গেল না, বসে পড়ল গাছতলাটাতে। রাত্রের ভিজে মেঘে আকাশটাকে খুব করে মেজে দিয়েছে। ধুলো ধোয়া বাতাসে অত্যন্ত স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে তার চারদিকের ছবিটা। পাহাড়ের আর গাছপালার সীমান্তগুলি যেন ঘন নীল আকাশে খুদে দেওয়া। জগৎটা যেন কাছে এগিয়ে একেবারে মনের উপরে এসে ঠেকল। আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে, তার ভিতরটাতে ভৈরবীর সুর। এখনই খুব কষে কাজে লাগবে বলে লাবণ্যর পণ ছিল। তবু যখন দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে, আর থাকতে পারলে না। বুকের ভিতরটা হাঁপিয়ে উঠল, চোখে এলো জল ছল ছলিয়ে। কাছে এসে বললে, মিতা, তুমি কি ভাবছো? এতদিন যা ভাবছিলুম একেবারে তার উল্টো। মাঝে মাঝে মনটাকে উল্টিয়ে না দেখলে তুমি ভালো থাকো না। তোমার উল্টো ভাবনাটা কিরকম শুনি? তোমাকে মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিলুম, কখনো গঙ্গার ধারে, কখনো পাহাড়ের উপরে। আজ মনের মধ্যে জাগছে সকালবেলাকার আলোয় উদাস করা একটা পথের ছবি। অরণ্যের ছায়ায় ছায়ায় ওই পাহাড়গুলোর উপর দিয়ে হাতে আছে লোহার ফালাওয়ালা লম্বা লাঠি, পিঠে আছে চামড়ার স্ট্র্যাপ দিয়ে বাঁধা একটা চৌকো থলি। তুমি চলবে সঙ্গে, তোমার নাম সার্থক হোক বন্যা। তুমি আমাকে বদ্ধ ঘর থেকে বের করে পথে ভাসিয়ে নিয়ে চললে বুঝি। ঘরের মধ্যে নানান লোক, পথ কেবল দুজনের। ডায়মন্ড হারবারের বাগানটা তো গেছেই, তারপরে সেই 75 টাকার ঘর বেচারাও গেল। তা যাকে, কিন্তু চলবার পথে বিচ্ছেদের ব্যবস্থাটা কিরকম করবে? দিনান্তে তুমি এক পান্থশালায় ঢুকবে আর আমি আর একটাতে। তার দরকার হয় না বন্যা, চলাতেই নতুন রাখে, পায়ে পায়ে নতুন। পুরনো হবার সময় পাওয়া যায় না, বসে থাকাটাই বুড়োমি। হঠাৎ এই খেয়ালটা তোমার কেন হলো মিতা? তবে বলি, হঠাৎ শোভনলালের কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। তার নাম শুনেছ বোধহয়, রায়চাঁদ প্রেমচাঁদওয়ালা। ভারত ইতিহাসের সাবেক পদগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে সে বেরিয়ে পড়েছে। সে অতীতের লুপ্ত পথ উদ্ধার করতে চায়। আমার ইচ্ছে ভবিষ্যতের পথ সৃষ্টি করা। লাবণ্যর বুকের ভিতরে হঠাৎ খুব একটা ধাক্কা দিলে। কথাটাকে বাধা দিয়ে অমিতকে বললে,
শোভনলালের সঙ্গে একই বৎসর আমি এমএ দিয়েছি। তার সব খবরটা শুনতে ইচ্ছে করে। একসময় সে ক্ষেপেছিল আফগানিস্তানের প্রাচীন শহর কাপিসের ভিতর দিয়ে একদিন যে পুরনো রাস্তা চলেছিল সেইটাকে আয়ত্ত করবে। ওই রাস্তা দিয়েই ভারতবর্ষে হিউয়েন সাংয়ের তীর্থযাত্রা, ওই রাস্তা দিয়েই তারও পূর্বে আলেকজান্ডারের রণযাত্রা। খুব কষে পুস্ত পড়লে, পাঠানি কায়দা কানুন অভ্যেস করলে। সুন্দর চেহারা, ঢিলে কাপড়ে ঠিক পাঠানের মতো দেখতে হয় না, দেখায় যেন পারসিকের মতো। আমাকে এসে ধরলে। সেখানে ফরাসি পণ্ডিতরা এই কাজে লেগেছেন। তাদের কাছে পরিচয়পত্র দিতে ফ্রান্সে থাকতে তাদের কারো কাছে আমি পড়েছি, দিলেম পত্র। কিন্তু ভারত সরকারের ছাড় চিঠি জুটল না। তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলই পথ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কখনো কাশ্মীরে, কখনো কুমায়ুনে। এবার ইচ্ছা হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটাকেও সন্ধান করবে। বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তা এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেইটে দেখতে চায়। ওই পথ খ্যাপাটার কথা মনে করে আমারও মন উদাস হয়ে যায়। পুঁথির মধ্যে আমরা কেবল কথার রাস্তা খুঁজে খুঁজে চোখ খোয়াই। ওই পাগল বেরিয়েছে পথের পুঁথি পড়তে, মানব বিধাতার নিজের হাতের লেখা। আমার কি মনে হয় জানো? কি বলো? প্রথম যৌবনে একদিন শোভনলাল কোন কাঁকন পরা হাতের ধাক্কা খেয়েছিল, তাই ঘরের থেকে পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে। ওর সমস্ত কাহিনীটা স্পষ্ট জানি নে, কিন্তু একদিন ওতে আমাতে একলা ছিলুম। নানা কথায় হলো প্রায় রাত দুপুর। জানলার বাইরে হঠাৎ চাঁদ দেখা দিল একটা ফুলন্ত জারুল গাছের আড়ালে। ঠিক সেই সময়টাতে কোনো একজনের কথা বলতে গেল, নাম করলে না, বিবরণ কিছুই বললে না। অল্প একটু আভাস দিতেই গলা ভার হয়ে এলো, তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। বুঝতে পারলুম ওর জীবনের মধ্যে কোনখানে অত্যন্ত একটা নিষ্ঠুর কথা বিধে আছে। সেই কথাটাকেই বুঝি পথ চলতে চলতে ও পায়ে পায়ে খইয়ে দিতে চায়। লাবণ্যর হঠাৎ উদ্ভিদ তত্ত্বের ঝোঁক এলো। নুয়ে পড়ে দেখতে লাগলো ঘাসের মধ্যে সাদায় হলদে মেলানো একটা বুনো ফুল। একান্ত মনোযোগে তার পাপড়িগুলো গুনে দেখার জরুরি দরকার পড়ল। অমিত বললে, জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিলুম। আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজালুম। তোমাকে ডেকে বললুম, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূসজ্জা খসিয়ে ফেললে। বললে, এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে। বনফুলের বোটা নিয়ে আর চলল না। লাবণ্য হঠাৎ উঠে পড়ে ক্লিষ্ট স্বরে বললে, মিতা, আর নয়, সময় নেই।